আর এই রাজা করেছে কি আমার শেষ রাজা যোগেন্দ্রনাথ ভূপ বাহাদুর কলকাতার নিয়া ওই একটা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট বানিয়ে এই রাজ্যখানে বাড়ি দিয়েছে। মানে যেখান মুসলমান এলাকা ওইখানেও হিন্দুস্তানও রাখিয়া আমার সেই কোষ ডাইনেস্টিক কোষ শক্তি ধ্বংস করিবার বাদে আজি যেটা চিকেন নেকের সমস্যা সৃষ্টি করেছে। হ্যাঁ, এটা পরিকল্পিতভাবে আজ এই চিকেন নেকের সমস্যা হয়েছে। বাংলাদেশের বৃহত্তর এলাকা আমার কোচ রাজবংশী এলাকা তোমার ধ্বংস করে দিল বা পাকিস্তানও ফেলে দিল। অস্ত্র দেখ, অস্ত্র তো আমার গণতন্ত্র প্রতিপালনের জন্যই হচ্ছে অস্ত্র। আমার তো গণতন্ত্র পাই না, মিটিং মিছিল এলা আমার করিবে দেয় না। ওই সময় বাম আমল আমার মিটিং মিছিল করিবে দেয় না। যেহেতু আমার মিটিং মিছিল করি না, তাহলে তো আমার ওই রাস্তায় একটা নেওয়া লাগবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কুচবিহার খান অখণ্ড ভারতের সার্বভৌমত্বের প্রতীক। কুচবিহার ইজ দ্য সিম্বল অফ দ্য ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড ইউনিভার্সাল সভরেনিটি। আমার সংবিধান রায়, সংবিধান রায়টা যায় কারে নিয়া জেলা বানায় শাসন শোষণ করিয়ে দিচ্ছে, যেহেতু সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈধভাবে অন্য একটা সরকারের সমস্ত কিছু কারি নিয়া মাটি বাড়ি ধন সম্পদ, হ্যাঁ, জল জমিন জায়গা, তোমাদের মাটি কেন আমার কারে নিচে, রাজ্য কারে নিচে সিলিং এর বানিয়া আমার সমস্ত মাটি কারি। ধন্যবাদ, নমস্কার। তোমরা প্ল্যান দেখিয়েছেন দৈনিক কামতা। আজি আমার মাজত এমন একজন ব্যক্তি উপস্থিত আছে যাই দীর্ঘদিনকাল আমার জাতিমাতির জন্য যে সহস্র সংগ্রাম, এই সংগ্রামটা করে আছে। তার পরবর্তী কালত ইমরা আজির তারিখত সাধারণ জীবনযাপন পালন করি আছে। উমার মাজত এই যে আন্দোলন, সহস্র সংগ্রামের যে আন্দোলন করে উমরা যে হাতত আমার জাতিমাতির জন্য অস্ত্র তুলি ধরি নিল, এই বিষয় কেন আমরা ধরি নিল, কেন অস্ত্র ধরিবার বাধ্য পড়িল, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি যাব আজি। আমার মাজত উপস্থিত আছে অর্জুন কোচ ওরফে বর্তমান সময়ত সবারে পরিচিত নাম ধনঞ্জয় বর্মন ডাঙরিয়া। উমার সাথে আমরা আলোচনা করি। ধনঞ্জয় বর্মন ডাঙরিয়া আছিল কেএলর সিএনসি কমান্ডেন্ট ইন চিফ। আর উমার সাথে আমরা বিভিন্ন বিষয়, যে বর্তমান সময়ের রাজনৈতিক বিষয়, তার সাথে সাথে এই আন্দোলনের ধারা কেমন আছে, কেমন আছিল, কেমন আছে, এই বিষয় নিয়ে আমরা আজি আলোচনা করে যাব। তোমাক নমস্কার জানান, স্বাগতম জানান আমার দৈনিক কামতা চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, নমস্কার, ধন্যবাদ। এই যে তোমরা যে সহস্র সংগ্রাম করছিলেন, একটা সময় অস্ত্র ধরিবার বাধ্য হয়েছিলেন, কিসের জন্য বাধ্য হয়েছিলেন এই অস্ত্র ধরিবার জন্য? তোমরা জানেন যে ভারত 1947 সন 15 আগস্ট স্বাধীন হয়। তো সেই স্বাধীনতার দিন থেকে আজ পর্যন্ত বা স্বাধীনতার আগে থেকেই যে আমার জাতিটার উপর যে ষড়যন্ত্র, যে জাতিটা স্বাধীনতার সোয়াদ পাইল না, স্বাধীনতার গণতন্ত্রের সোয়াদ পাইল না, ভারতীয় সংবিধানের যে সোয়াদ, ভারতীয় সংবিধান স্বীকৃত যে অধিকার, সেগুলাও পাইল না। অথচ এই জাতিটা, এই কোচ রাজবংশী জাতি, এই গ্রেটার কুচবিহার জাতি, এই কামতাপুরী জাতি ভারতের জন্য কি করেন? ভারতের অখণ্ড ভারতের প্রতীক আজি যে আমরা গ্রেটার কুচবিহার বা কামতাপুর আন্দোলন করি, যে মার্জার এগ্রিমেন্ট কয়া চিল্লাই, এই যে কুচবিহার খান, এই কুচবিহার খান হয়েছে, এই মার্জার এগ্রিমেন্ট খান হয়েছে ভারতের অখণ্ড ভারতের
সার্বভৌমত্বের প্রতীক। কুচবিহার ইজ দ্য সিম্বল অফ দ্য ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড ইউনিভার্সাল সভরেনিটি। কেননা তোমরা লক্ষ্য করিয়া পাবেন যে স্বাধীনতার সময় আমরা কি করেছি, বা স্বাধীনতার আগত আমার ভারতের জন্য কি করেছি। স্বাধীনতার স্বাধীন ভারতত বা স্বাধীনতার যে ভারত জেলা গঠনতন্ত্র চলিয়াছে ভারতত, সেই স্বাধীনোত্তর ভারতত যে আমার অবদান কি আছিল, বা স্বাধীনতার সময়ও তো আমার কি অবদান আছিল এই কুচবিহার মার্জার এগ্রিমেন্টের বা এই কামতাপুর খানের, এই গ্রেটার কুচবিহার খানের, সেইগুলা মানে চমকি দেওয়ার মতো যে লিডিং যে কুচবিহার মহারাজা নিছে, চমকি দেওয়ার মতো লিডিং ভারত গঠনত আমার যে মহারাজা শেষ রাজা জগদ্দীপেন্দ্রনাথ ভূপ বাহাদুর নিছে। তোমরা লক্ষ্য করিবেন যেটা স্বাধীন ভারতত স্বাধীন ভারতের আগত ব্রিটিশ ভারতত দ্বৈত শাসন নীতি আছিল, আর সেই দ্বৈত শাসন নীতির অবসান হয় 1935 সনত। যেই আজিকার যে সংবিধান খান ভারতত 1949 সনের 26শে জানুয়ারি 1950 সনের যে 26শে জানুয়ারি যে সংবিধান খান ভারতত প্রচলিত হল, এইখান সংবিধান তো ব্রিটিশ ইন্ডিয়া তো হয়েছে যে 1935 সনত। এইখান সংবিধান যেটা গঠন করা মানে লেখা হয়েছে ডক্টর B.R. আম্বেদকরের নেতৃত্ব, উভয় চেয়ারপারসন আছে, মেন। ওই সময় ব্রিটিশ পার্লামেন্টের যে প্রয়োজনীয় সংখ্যক সদস্য, যে 9 জন সদস্য লাগছিল, যে একজন রাইটার ওই সময় লিখিয়ে পারবে, একজন বুদ্ধিজীবী পণ্ডিত লিখিয়ে পাবে, যেই সময় ওয়ার 9 জন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য লাগবে। সেই সময় যে ব্রিটিশ পার্লামেন্টের যে প্রয়োজনীয় সংখ্যক সদস্য আমার ঠাকুর পঞ্চানন বার্মার হাতত আছে, সেই তোমরা জানেন যে ব্রিটিশ পার্লামেন্টের স্থায়ী সদস্যও আছেন ঠাকুর পঞ্চানন বার্মা। সবসময় মানে সেই রংপুর ডিভিশন থাকিয়া উহার দল জিতিছে, যেহেতু উহার দলের ঠাকুর পঞ্চানন বার্মার দলের যে প্রয়োজনীয় সংখ্যক যে 9 জন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যের যে সমর্থন লাগে, সেই সমর্থনটা কিন্তু আমার ডক্টর B.R. আম্বেদকর দিছি। সেই সমর্থন বলত কিন্তু ডক্টর B.R. আম্বেদকর এই ভারতীয় সংবিধান লেখিবার বা ইয়া করিবার সুযোগ পাইছে আর লিখিছে। আজি যেই সংবিধান মানে সারা পৃথিবীর সারা পৃথিবীর দীর্ঘতম সংবিধান, এত গুজগাছ করে লেখা, অথচ আমার এই সংবিধানের স্বাধীনতা পরে আমার পাইলাম না। আর যেই ভূখণ্ড থাকিয়া এই সংবিধান খানের প্রয়োজনীয় সংখ্যক লেখা MBA, যেটা ব্রিটিশ পার্লামেন্টের যে সদস্য গেলা সমর্থন দিন সংবিধান রচনা, আর ভারত স্বাধীনতার পরে সেই ভূখণ্ডটাকে না রাখে, রংপুর ডিভিশনটাকে না রাখে, অথচ এই রংপুর ডিভিশন থেকে ভারতের সংবিধান রচনা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার দিয়া। এই মাঝতে একটা কথা বলা আছে, এই যে রংপুর ডিভিশনটা আমরা যতটুকু জানি রাজবংশী অধ্যুষিত, কোচ রাজবংশী অধ্যুষিত আর হিন্দু অধ্যুষিত আছে, কিন্তু এই রংপুর খানে গিয়ে পাকিস্তানে চলে গেল নাকি? হ্যাঁ,
ওই সময় পাকিস্তান সে এলাকার সময় মানে কি দেশ বিভাজন হল, ওই সময় যেটা সংবিধান রচনা হয়েছে বা রচনা কালত তো আর ভাবা নাছিল যে এখান পাকিস্তান হবে বা এখান হিন্দুস্তান হবে। মানে হিন্দু মেজরিটি হ্যাঁ। হিন্দুস্তান হ্যাঁ, পরবর্তীতে সেটা আসছিল। ওই সময় তো ঠাকুর পঞ্চানন আমাকে আবতে হত্যা করা হয়েছে 1935 সনে। ওই সময় তো গার্জিয়ান হারা, হয়তো ঠাকুর পঞ্চানন বাংলা থাকলে হয়তো এখান অপস করিল হয়, এলা পোড়ার মাটি পোড়ার দেশ তো ভাগ করে দিবে। মানে এই যে অন্য দেওয়ানি কি কয়, রংপুর খান মানে কবার চান যে যদি ঠাকুর পঞ্চানন বর্মা থাকিল হয় তাহলে কিন্তু ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেল নাকি? হ্যাঁ, এখানে ষড়যন্ত্রের শিকার না হলো। ষড়যন্ত্রের হয়তো যে ষড়যন্ত্রের শিকার, তোমার তো যখন ষড়যন্ত্র মানে হিন্দু প্রধান এলাকা নিয়ে হিন্দুস্তান হবে, মুসলিম প্রধান এলাকা নিয়ে পাকিস্তান হবে। কিন্তু তোমার দেখিয়ে পাবেন দক্ষিণবঙ্গের আলীনগর মুসলমান অধ্যুষিত এলাকা, ওখানে হয় নাই। এই যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পার হয়ে আছে মুর্শিদাবাদ খান, যে হাজারদুয়ারি ঘর আছে এলাও, ওইখানটা সেলা থাকি মুসলমান অধ্যুষিত। তো এইখান তো পাকিস্তান না হল, এইখানে মানে যেখান মুসলমান এলাকা ওইখানে হিন্দুস্তানও রাখিয়া আমার সেই কোষ ডাইনেস্টিক কোষ শক্তি ধ্বংস করিবার বাদে আমার আজি যেটা চিকেন নেকের সমস্যা সৃষ্টি করেছে, হ্যাঁ, এটা পরিকল্পিত ভাবে আজ চিকেন নেকের সমস্যা হয়েছে। বাংলাদেশের বৃহত্তর এলাকা আমার কোচ রাজবংশী এলাকা তোমার ধ্বংস করে দিল বা পাকিস্তানও ফেলে দিল। আজি যেটা সমস্যা হয়েছে আমার কোচ রাজবংশী উদ্বাস্তুর সমস্যা হয়েছে, এটা আর্টিফিশিয়াল সমস্যা হয়েছে। আমার কোচ রাজবংশী তো উদ্বাস্তু না হই, এই যে যেটা আমার উদ্বাস্তু হয়ে গেছে, রিফিউজি হয়ে গেছে আমার লোক। এই যে চিকেন নেকের সমস্যাটা তখন এইটা তখনকার কালতে করছে নাকি? জাতীয় কংগ্রেস থাকার অবস্থা ওই কালতে করছে, জাতীয় কংগ্রেসে করছে নাকি? এইখান ঠাকুর পঞ্চানন বর্মা যে এখানকার হিস্টোরিক্যাল, এখান তো মহারাজার জেলা হিস্টোরি, যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, আমার শেষ রাজা ওই সময় কর্নেল আছিল না, ব্রিটিশ পার্লা মানে বিশাল বড় ব্রিটিশ সেনাপতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সেনাপতি আমার এসে মহারাজা জগদীন্দ্র নারায়ণ বাহাদুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হল তিনটা আক্সিস পাওয়ারের মানে অক্ষর শক্তির বিরুদ্ধে যুদ্ধ। একটা হচ্ছে এলিয়েস পাওয়ার, হ্যাঁ, আর হচ্ছে তিন অক্ষর শক্তি জার্মান, জার্মান জাপান ইতালি। এই জার্মান জাপান ইতালি এটা তিন অ্যাক্সিস পাওয়ার করছে, 3 অ্যাক্সিস পাওয়ার। আরো বাকি গুলা হচ্ছে এলিয়েন্স পাওয়ার, সবগুলা এক লাগে। এটা ওইটার সময় তোমার লক্ষ্য করবেন নর্থ ইস্ট খান তো দখল করে নিছে বার্মিজ আর্মি। ওই সময় 25 লক্ষ সেনার কর্নেল আছিল আমার জগদীন্দ্র নারায়ণ বাহাদুর। সেই সেনা দিয়া 90,000 সেনা মারা গেছে সেই যুদ্ধ। 90,000 রক্তের বিনিময় আজ কিন্তু নর্থ ইস্ট খান মানে পুনরায় মানে বার্মিজ আর্মি খেতে দিয়া, জাপানিজ আর্মি খেতে দিয়া দখল করা হয়েছে। আজ যেখান এই যে কহিমা, মণিপুর, কহিমা এগুলো সব দখল করেছে, এগুলো তো ছিনিয়ে আনিছে আমার যে মহারাজার যে এই যে কৃতিত্ব, শেষ রাজা জগদীন্দ্রনাথ ভূপাত যে এই যে কৃতিত্ব, যে দেখে যে মানে সারা ভারতবর্ষের ক্ষমতাটাই বোধহয় মহারাজার ঠায় চলে আসছে। আর এই যে রাজনৈতিক নেতৃত্ববর্গ যেগুলো আছে ইমা তো মানে এই ঈর্ষান্বিত হয়ে গেল। রাজনৈতিক নেতৃত্ববর্গ যে ভারতের যতগুলো আছে কংগ্রেস থেকে শুরু করিয়া এই সময় ঈর্ষান্বিত হয়ে গেল যে এই যে এখানে ভারত তোমার লক্ষ্য করবেন 500-550 বছর মুঘলের প্রধানত্ব আছে এখানে ভারতবর্ষ, 200 বছর ব্রিটিশের প্রধানত্ব আছে এই ভারতবর্ষ। আমরা কিন্তু প্রধানত না আসলাম,
মুঘলরা আমাক পরাস্ত করিয়া পারে না, মুঘলরা আমার ঠায় হার মানি গেছে, ব্রিটিশ আমার ঠায় হার মানিছে, আমার করদ রাষ্ট্র আসলো। যে এই যে কোনো কালে কোনো এই জাতিটা কোচ কামতাপুরী জাতিটা কোনো কালে কোনো সময় কারো ঠায় হার মানে নাই। এই হার না মানা জাতিটা কেমন করে ধ্বংস করে দেওয়া যায়, সেইটা যেমন ওই ঠাকুর পঞ্চানন বাংলার হত্যার পরে থাকি একটা ষড়যন্ত্র রচনা হয়েছে, তারপরে মহারাজার উপরে যে ষড়যন্ত্র মানে চলতে আসিল। তোমরা লক্ষ্য করিবে পাবেন যে আমার মহারাজা যতক্ষণ পর্যন্ত এই যে মার্জার এগ্রিমেন্ট কই কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা, আমার ভারত সরকার আরো আমার কুচবিহার ভারত রাষ্ট্র আর কুচবিহার রাষ্ট্রের মধ্যে যেটা সমঝোতা চুক্তি, ওইখানে হচ্ছে মার্জার এগ্রিমেন্ট বলি কয়। আজ যে মার্জার এগ্রিমেন্ট খান ভারত সরকার আরো আমার শেষ রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মাজত অনুষ্ঠিত হয়, যতক্ষণ পর্যন্ত সিগনেচার 1949 সনে 28 আগস্ট যতক্ষণ পর্যন্ত সিগনেচার না হয় ততক্ষণ তো ভারত অখণ্ড ভারত না আছে, নর্থ ইস্ট আলাদা ভারত আছে, ভারতের মধ্যে পূর্ব ভারত আচ্ছা পূর্ব ভারত আছে আর পশ্চিম ভারত, এই দুইখান ভারতক এক করার চুক্তিখানে হয়েছে মার্জার এগ্রিমেন্ট, কুচবিহার মার্জার এগ্রিমেন্ট বলি কয়। তাহলে এই দ্বিখণ্ড ভারতক এক খণ্ড কায় করিল, অখণ্ড ভারত কায় করিল আমার কুচবিহার রাজা, আমার যে কুচবিহার রাজা যে যেখান এগ্রিমেন্ট সই করেছে ওই সেই মার্জার এগ্রিমেন্ট খান। তাহলে সারা ভারতবর্ষের মধ্যে আমার কতখানি গর্ববোধ করি যে আমার অখণ্ড ভারতের জন্মদাতা, আমার সংবিধান প্রণেতা, ভারতের সংবিধান প্রণেতা, সাথে সাথে এতক্ষণ গর্ববোধ করার পরেও আমার আজ সেই গর্বটা আমার ধরে রাখিতে পারি না। আমার যে ষড়যন্ত্রের উপর ষড়যন্ত্র, আমার তো দেশ ভাগত, আমার রাজ্যটাকে ভাগা বন্টন করে দিল, বাংলাদেশত চলে গেল, এদিকে আসামত চলে গেল, বিহারত চলে গেল, নেপালত কিছু অংশ চলে গেল, মানে চারো পাকে ভাগ বটরা করে দিয়ে আমার যেই অংশটা ছোট্ট একটা অংশ আমার থাকি যেটা চিকেন নেক বলি কয় আজি, সেই চিকেন নেক খানেও যে মার্জার এগ্রিমেন্ট যে সিগনেচার করিল, যে সংবিধানত যেটা ঠাই দিল যে ভারতীয় সংবিধানের যেটা অবিচ্ছেদ্য অঙ্গ এই মার্জার এগ্রিমেন্ট, এই সি ক্যাটাগরি স্টেট কুচবিহার, সেই কুচবিহার খানকও আমার সহ্য হইল না, সেই এগ্রিমেন্ট খানকও সহ্য হইল না, সেই সি ক্যাটাগরি স্টেটটাও সহ্য না হল, সেইটাও চলে বলে কৌশলে জেলা পরিণত করে। এই যে ষড়যন্ত্র, এত বড় একটা জাতি, যে জাতির রাজা আছে, যে জাতির প্রজা আছে, যে জাতি মহারাজা ছোট ছোট রাজাগুলা পরিচালনা করেছে, যে রাজার নিজস্ব মুদ্রা আছে, সারা নর্থ ইস্ট যে এটা শাসন করেছে এই মুদ্রা দিয়া, সারা কোচ কামতাপুর কামরূপ শাসন করেছে এই মুদ্রা দিয়া, সবকিছু নিজস্ব সেনাবাহিনী আছে, সবকিছু ভারত নিজস্ব টাকা আছে, টাকা পয়সা সোনা দানা ধন দৌলত রাজ্য রাজপাট সবকিছু ভারত এগ্রিমেন্ট ধরতে দিয়া, ফলত যে রাজ্যখান আমার পারলাম সেই রাজ্যখানও পারিনি। তাহলে কত বড় দুঃখের কথা। আজ যে তোমরা যে এই যে কোচবিহার জেলা খান, বর্তমান সময় যে জেলা কোচবিহার রাজ্য খান পশ্চিমবঙ্গ সরকারের অধীনত যে আছে, তোমরা যেহেতু রাজ্য মানে, গতিকে এইখান যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনত আছে, তাই এই
সংবিধানক কি অবমাননা করা হয়েছে নাকি সম্পূর্ণ? হ্যাঁ, এইখান সংবিধানের অবমাননা তো আমায় সংবিধান রচনা করেছে, এটা অবমাননা আমার না কই। সংবিধান খান আমার যে ক্ষমতাপুরক, আমার গ্রেটার কুচবিহার রাজ্য, এইটা লাগু হয় নাই, চলে হয় নাই। সারা ভারতবর্ষের যে সংবিধান, পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান সারা ভারতবর্ষ লাগু হয়েছে, চলিছে, কিন্তু আমার এই কুচবিহার মাটি লাগু হইল না, কুচবিহার মাটির প্রচলন হইল না। যদি প্রচলন হইল তাহলে তো আমার সি ক্যাটাগরি স্টেট আজ আমার দেখিয়ে পালন হয়, যে সংবিধান বর্ণিত অধিকার আমার। এটা কি এমন হয় নাকি যে অবৈধভাবে তোমার শাসন করিয়াছে নাকি? হ্যাঁ, সেহেতু আমার সংবিধান রায়, সংবিধান রায়টা যায় কারে নিয়া জেলা বানায় শাসন শোষণ করিয়ে যাচ্ছে, এটা তো সম্পূর্ণ অসংবিধানিক, অবৈধ। তোমরা মানে অবৈধভাবে হ্যাঁ শাসনাধীন হয়ে আছে। হ্যাঁ, আমার অবৈধভাবে অন্য একটা সরকারের সমস্ত কিছু কারে নিয়া, মাটি বাড়ি ধন সম্পদ, হ্যাঁ, জল জমিন জায়গা, তোমাদের মাটি কেন আমার কারে নিচে, রাজ্য কারে নিচে সিলিং এর বানিয়া আমার সমস্ত মাটি কারে নিচে। আজ যে আমার অফিস আদালত গুলা যাই, যে বিএলআরও ডিএলআরও অফিসত যায়, একটা সরকারি ভাবে একটা পোস্টার টাঙে দিছে রিফিউজি পুনর্বাসন দপ্তর। কোনখান? এই যে ল্যান্ড অফিস গুলা, তার ল্যান্ড খানা তো সব রিফিউজি পুনর্বাসন দপ্তরের জন্য ল্যান্ড অফিস, আমার জন্য না। সবাই কারে নিছে আমার মাটি বাড়ি ধন সম্পদ যা আছে। স্বাধীন ভারত তো এইটা কোনো রাজ্যতে হয় নাই। আর কুচবিহারবাসী মানুষগুলো কি রিফিউজি বানিয়ে ফেলেছে? হ্যাঁ, আমার তো অটোমেটিক, আমার তো আসামত তো আমার ওই সমস্যার ভুগি। আমার জায়গাতে আমার মানুষ জেলে যে যায় SIR হবা ধরছে, আমায় শিকার হবা ধরছে সব জায়গাতে। বাইরাত ওই আমায় ওই বাঙালি রূপে কাহো যা বা বাঙালি পরিচয় দিবা ধরছে, কাহো ওই এসামিস পরিচয় দিবা ধরছে, কার নেপালের সাথে মিলি যা নেপালি পরিচয় দিবা ধরছে। এই যে বিলীন হয়ে যাওয়া ধরছি সব জায়গাতে, এই যে বিলীন থাকি আমার তো এই যে নিজেকে রক্ষার জন্য যে তাগিদ আমার অনুভব হয়েছে, নিজেকে মানে নিজের অস্তিত্ব বাঁচার জন্য যে মানে তাগিদ একটা আসে, সেই থাকি তো সংগ্রাম। সেই থাকি এই জন্য তোমরা অস্ত্র ধরিবার বাধ্য হয়েছে। হ্যাঁ, অস্ত্র দেখ, অস্ত্র তো আমার গণতন্ত্র প্রতিপালনের জন্যই হচ্ছে অস্ত্র। আমার তো গণতন্ত্র পাই না, মিটিং মিছিল এলা আমার করিবে দেয় না। ওই সময় বাম আমার মিটিং মিছিল করিবে দেয় না। যেহেতু আমার মিটিং মিছিল করি না, তাহলে তো আমার ওই রাস্তায় একটা নেওয়া লাগবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই অস্ত্র, সংবিধান লাগু করার জন্যই কিন্তু আজ এই অস্ত্রখান আমার ধরেছি। আমার কিন্তু এই ওই যে পৃথক রাষ্ট্রখান ঘুরি পাওয়ার জন্য আমার কিন্তু ধরি না। আমার ভারতীয় সংবিধান রক্ষক হিসাবত আমার অস্ত্র ধরেছি। ভারতীয় মানে গণতন্ত্র সোয়াদ যাতে পাই, গণতান্ত্রিক অধিকার যাতে পাই, তার জন্য কিন্তু আমার অস্ত্র ধরেছি। এটা গেরিলা ওয়ারফেয়ার চালাইছি, গেরিলা যুদ্ধ চালাইছি। তোমরা লক্ষ্য করবেন যে আমার পুলিশে আমার বেশি মারিছি, আমার তো পুলিশের উপর আর্মির উপর অস্ত্রই ধরি নেই। গেরিলা যুদ্ধের জন্যই আমার অস্ত্র নিছি। অথচ আমার উপর কি অত্যাচার হয়েছে, একটা বফর্স কামান থাকি শুরু করিয়া, হ্যাঁ, আমার যেমন বিদেশি শত্রু, হ্যাঁ, সেই যোগ ব্যবহার করেছে ভারতবর্ষ। এলাও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এলাও যে তোমার আন্দোলন গুলা যে কয় তোমরা বিচ্ছিন্নতাবাদী বলিয়া, কি হিসাবে? এটা হয়েছে ষড়যন্ত্রকারী গেলার মুখের ভাষা। ষড়যন্ত্রকারী গেলা চায় যে আমার যাতে কোনোদিনও ঐক্যবদ্ধ হবার না পারি, ভয় দেখার ভাষা আমার জাতি। এই জন্য জঙ্গি বিচ্ছিন্নবাদী এই শব্দ জঙ্গি বিচ্ছিন্নতাবাদী করে। ভারতবর্ষ উচিত, ভারত সরকারের উচিত আছে, যেহেতু সংবিধান বর্ণিত অধিকার, যেহেতু এটা মানে ভারত সরকার যে ইসে সিগনেচার করেছে মার্জার এগ্রিমেন্ট, আর সেই সিগনেচার করার পরে যেটা সি ক্যাটাগরি স্টেট আরো সংবিধানের অধিকার দিয়ে রাখছে।
সি ক্যাটাগরি স্টেট সংবিধানের পাওয়ার দিয়ে রাখছে এই স্টেট খানো, সেইটা প্রতিপালন করা আছে। ভারতবর্ষ অন্যায় করি আছে। এই যে সংবিধানের আরেকটা শব্দ আছে যে এই যে সেকুলারিজম শব্দটা, তখন যখন প্রণয়ন করেছিল সেকুলার শব্দটা কিন্তু ব্যবহার আছে। তখনই কিন্তু এই যে যে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো হিন্দুস্তানত পড়বে, মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো পাকিস্তানত পড়বে, এমন একটা ক্যামেরা কিন্তু পেয়েছিলেন। না, ঘটনা হচ্ছে এই স্বাধীনতার যেটা স্বাধীনতার সময় কিন্তু ওইটা মুসলমান এলাকা মুসলিম মুসলিম বা হিন্দুস্তান বা পাকিস্তান হবে এটা কিন্তু না ছিল, একের সাথে সংগ্রাম হচ্ছে। পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্না জেলা দাবি করি পেয়েছে আমার মুসলমান কান্ট্রি লাগে, মুসলিম দেশ লাগে। সেলা যেহেতু মানে রক্তক্ষয়ী হয় জাতি জাতি, সেলা একটা বিবেচনা ওটা করেছে। কিন্তু আমার নেতৃত্ববর্গ কিন্তু এইটা মানে মুসলমান আলাদা রাষ্ট্র বা হিন্দুস্তান আলাদা রাষ্ট্র সেটা কিন্তু চায় নাই। ঠাকুর পঞ্চানন চায় নাই, আমার মহারাজাও চায় নাই। আমরা আমার অঞ্চলগুলো আমার 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 অঞ্চলগুলো আমার মানে ঠিক থাকার লাগিল, আমার অঞ্চলগুলো সব ঠিকঠাক থাকিবার লাগিল, তার আগতে না গার্জিয়ন মারি ফেলেছে ঠাকুর পঞ্চানন ষড়যন্ত্র করেছে। তোমার লক্ষ্য করিয়া পাবেন এই যে শেষ রাজা জগদীবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর জেলায় সিগনেচার করেছে, হাতি ঘোড়া যা আছে সোনা দানা ধন দৌলত সেনাবাহিনী মানে কুচবিহার স্টেট ফোর্স নারায়ণী ফোর্স যা আছে সবগুলো যা ইন্ডিয়া করতে দিছে সিগনেচার করে। তার সাথে সাথে কুচবিহার রাজ্য কুচবিহার মানে রাজবাড়ির সমস্ত লাইন কাটিয়ে দিছে। আর আমার এই রাজা করেছে কি, আমার শেষ রাজা যোগেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর কলকাতার নিয়া ওই একটা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট বানিয়ে এই রাজ্যখানে বাড়ি দিছে। এটা কত বড় হাস্যকর, কত বড় ষড়যন্ত্র। প্রেস ক্লাবের প্রেসিডেন্ট বানায় কলকাতার, আর এই দিয়ে রাজ্যটা কাড়ি নেয়। তাই এটা বোঝা যায় ষড়যন্ত্র। তা কত বড় ষড়যন্ত্র শিকার হয়েছে। এলা কথাটা হল যে তোমরা গুলা যে আন্দোলন ইতিমধ্যে যে আন্দোলন চলি আছে, কিন্তু বর্তমান সময় তোমরা আলোচনা পন্থী হিসাবে আছেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমত দেখা পাচ্ছি, সাথে সাথে আমরাও কিন্তু তোমার প্রচার করেছিলাম যে তোমরা দিল্লিত গেছিলেন। দিল্লি সরকারের লগত তোমার একটা বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। গতিকে তার পরবর্তী কালত কিন্তু আমরা দেখা পেলাম যে তোমরা যে আন্দোলন একটা আলোচনা হল, আলোচনার পরেও কিন্তু আইসা 15 তারিখে তোমার কিন্তু রেল অবরোধ কার্যসূচি একটা আছে, আমরা শুনি পাচ্ছি। গতিকে কিসের জন্য আরো অবরোধ করিবার লাগে বাধ্য? আলোচনাটা মানে খরতকিয়া মানে দ্রুত হওয়া লাগে। কারণ তিন বছর তোমার জানো পার হয়ে গেল, 2023 সনদে 17 জানুয়ারি আসছে কে এলো বা ভারত পদার্পণ করেছে, আসামত আছে গুয়াহাটি আমার নেতৃত্ববর্গ। তো 3 বছর হওয়ার পাশও তো এলাও যে মানে একট খান না হল, এটা একট খান তাড়াতাড়ি হওয়া লাগে। হ্যাঁ, 8 বার আলোচনা হল, 8 বারের মাথাতেও যে সিগনে দুই মানে ভারত সরকার আর কেএলওর মাঝে মানে যেটা একট হয় সেই একট খান সিগনেচার হওয়ার এলাও বাকি, যার জন্য যে আরো কেন দেরি করে, যাতে দেরি না হয়। হ্যাঁ, আর দেরি করলে আমার জনগণ প্রত্যুত্তর দিবে, হ্যাঁ সংগ্রামত নামিবে, এটা তো স্বাভাবিক। এটা জনগণ অসন্তুষ্টির কারণে কিন্তু এই আজকের এই যে প্রোগ্রাম। তোমার এই যে যেহেতু আলোচনা চলেই আছে, কি কি মানে আলোচনার বিষয়বস্তুগুলো কি কি আছে? তো আলোচনা বিষয়বস্তু 3টে আমার মেন দাবি হচ্ছে 3টার মধ্যে হচ্ছে কামতাপুরী রাজবংশী ভাষার 8ম তফসিল অন্তর্ভুক্ত
স্বীকৃতি। আর দ্বিতীয় হচ্ছে মানে এসটিকরণ, জনজাতিকরণ। আর তৃতীয়টা হচ্ছে অন দ্য বেসিস অফ মার্জার এগ্রিমেন্ট অন হিস্ট্রিক্যাল অ্যাকর্ড। এটা সি ক্যাটাগরি স্টেটটা পুনর্বহাল, ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন অফ মার্জার এগ্রিমেন্ট। তো এই তিনটা হচ্ছে মূল দাবি। শেষের দাবিটা, যদি মার্জার এগ্রিমেন্ট প্রতিবদ্ধ বিষয় হিসাবত মানে উঠি আসে বা আসছে কো আমার নর্থ ইস্টের যে চিফ ইনিশিয়েটর আছে একে মিশ্র, আমার মার্জার এগ্রিমেন্টের যে কপি সেই ভারত সরকার আরো কুচবিহার রাজার মাঝে যে চুক্তি হয়েছে সেই চুক্তির যে প্রতিলিপিগুলা অর্থাৎ চাইছে ভারত সরকার স্টাডি করবে আর পরবর্তীকালত এইটার উপর আলোচনা চলিবে আর কি। যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচনা করেছে বা আমাদের চাইছে, আমার মানে পাঠেও দিছি, আরো যেগুলা ইসে আছে পাঠানো সাথেও নিয়ে যাবো নেক্সট উইকে। তো এই যে জিনিস এলা ভারত সরকারের উচিত যে ন্যায় প্রতিষ্ঠা করা। এটা ইতিহাস তো কোনোদিনও ভারত ক্ষমা করবে না, এত বড় একটা অন্যায় করা একটা জাতির উপর, যেই জাতির ভারতীয় সংবিধান গঠন করে দিল, যেই জাতিটা ভারত অখণ্ড ভারত উদ্ধার করে, সেই জাতিটাকে ধ্বংস করে দেওয়া কত বড় অন্যায় ভারত করিয়াছে সেটা উপলব্ধি করা ভারতের সত্য বস্তুটা। আর সেটা হয়তো উপলব্ধি আজিকার দিনত ভারত সরকার অল্প করিবার পাইছে, যার জন্য মার্জার এগ্রিমেন্টের প্রতিলিপিগুলো আমার কিন্তু চাইছে একে মিশ্র। এলা কথাটা হল আগন্তুক যে 26-এর যে নির্বাচন, বিশেষ করিয়া অসম আর পশ্চিমবঙ্গ 26-এর নির্বাচন হইবে, 26-এর যে নির্বাচন হইবে এই 26-এর এপ্রিলত নির্বাচন হইবে। গতিকে এই তোমার যেহেতু আন্দোলন চলি আছে, একটা তোমার সাবস্টিটিউট হিসাবে তোমার সমর্থন তো তোমাগুলাক সমর্থন করিয়া কেএসডিসি নামের একটা সংগঠনে হ্যাঁ তোমাগুলার যে চুক্তিগুলা এগুলো হওয়া লাগে বলে কেএসডিসি কিন্তু দাবি উত্থাপন করিয়াছে। হ্যাঁ, গতিকে আগন্তুক নির্বাচনের ক্ষেত্ৰত ইয়ার কিছু প্রভাব পড়বে নাকি? প্রভাব তো অবশ্যই পড়া হবে। যদি কেন্দ্র সরকার মানে ইতিবাচক স্টেপ নেয় তাহলে ইতিবাচক প্রভাব পড়বে, আর নেতিবাচক যদি নেয় তাহলে নেতিবাচক প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এলা এই যে বৃহত্তর কামতাপুরী জনগণ তোমরা কি কবার চান, এই আমার চ্যানেলের যোগে দিয়ে কি বার্তা দিতে চান? বৃহত্তর কামতাপুরী জনগণ দেশ আর বিদেশত থাকা, বিভিন্ন রাজ্যত থাকা সবাকে মুই কবার চান যে আইসো আমার সবাই এক হই, দিল্লি যাই, আমার অধিকার আমার কারিয়ে নেই। আর এইটা কারিয়ে নিবার গেলে যত দল সংগঠন আছে আমার ভাতৃপ্রতিম সবাই ভেদভাব ছাড়িয়া এটাতে অংশগ্রহণ করিবার লাগিবে, আসিবার লাগিবে। এই যে দীর্ঘ 100 বছর পরে যেখান আলোচনার টেবিল ভারত সরকারের লগত আজি আমার পাইছি দিল্লি, এটা কিন্তু দীর্ঘ 100 বছর স্বাধীনতা আগে থেকেই সংগ্রাম করার কিন্তু ফল। আজ দীর্ঘ 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীন হল, তার আগের থেকেই যে আমার মানুষগুলা এই যে প্রচেষ্টা করি আছে সাকসেস হয় নাই। হ্যাঁ, আজিও স্বাধীনতার পাশত করি আছো, দীর্ঘ মনে করো তো আগা পিছা করলে 100 বছর অ্যাপ্রক্স 100 বছর সংগ্রামের ফল, এতগুলা মানসি শহীদ হওয়ার ফল, এতগুলা মানসি
নিঃশেষ হয়ে যাওয়ার ফলত, এতগুলা মানুষের জেল জরিমানা খাওয়ার ফলত যে একটা জায়গা তৈরি হয়েছে দিল্লি, সেই জায়গাখানো আজ যেটা আশার আলো আমরা দেখিয়ে পাবা ধরছি যে মার্জার এগ্রিমেন্ট খান ইমপ্লিমেন্টেশন হওয়া ধরছে। আমার চাবা ধরছি যে আলোচনা মানে ইমপ্লিমেন্টেশন হওয়া, যেহেতু আলোচনা উঠিছে। আর কেএলও অ্যাকর্ডের সাথে সাথে মার্জার এগ্রিমেন্ট ইমপ্লিমেন্টেশন হোক, এইটা আমরা কামনা করি। যার জন্য সমস্ত স্তরে দল সংগঠন সবাকে আমরা পাশত চাই, পাশত রাখি। সবাই আমার সালাব দিল্লিতে আসুক, সিগনেটরি হিসাবেও আসুক, সাক্ষী হিসাবে আসুক, যেটা কেন্দ্র সরকার চায় সেইটাই আমি আহ্বান করব। গতিকে তোমরা বললাম আমার মাজত দেখিলেন এই যে আন্দোলনের যে বিষয়বস্তু, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে অর্জুন কোচ ডাঙরিয়া, আমরা যেহেতু সাংগঠনিক নাম কম, সবাই অর্জুন কোচ নামে পরিচিত আছে। পরবর্তী সময় আজির তারিখত তোমরা আসল পরিচয় ধনঞ্জয় বর্মন নামে আজি সবাই জানে। ইমরা আজি আমাক সুন্দর করিয়া যে আন্দোলন কেনে করিবা লাগা বাধ্য করিল, সাধারণ মানসিক থাকিয়া এটা অস্ত্র ধরিবার কেনে বাধ্য করিল, আর অস্ত্র কিসের জন্য ধরিল। আজি একাংশই কয় বিচ্ছিন্নতাবাদী, একাংশই জঙ্গি বলিয়া আখ্যা দেয়, কিন্তু আসলতে জাতি মাটির হয়ে আন্দোলন করছে। ইমাক আমরা সহস্র সংগ্রামী বলিয়া কম, যেহেতু আমার জাতি মাটির হয়ে আন্দোলন করছে। গতিকে ইমার যে ত্যাগ আমরা নুই করির পাই না, কারণ আমার সমাজের জন্য অনেক ত্যাগ করছে। পরবর্তী সময় এলা উমরা আজি তারিখত উমরা আলোচনাপন্থী হিসাবে উমরা সাধারণ জীবনযাপন পালন করি আছে, উমরা সরকারের লগত আলোচনা করি আছে। তে উমরা একটা আহ্বান জানাইছে যে আইসো আমার কমতাপুরি জনগণ সবাই মিলিয়ে যাতে এক হই। আমরাও চাই দৈনিক কামতার তরফ থেকে আমরাও এই বার্তাই দিবার চাই যে সবাই আইসো, এক হইয়া আন্দোলন করো। তোমরা বললাম আমার এই বিশেষ সাক্ষাৎকার দেখার জন্য ধন্যবাদ। দৈনিক কমতাপুরের সমদর্শক আমরা পুনর্বার আমার এই বার্তালাপ দেখার জন্য সবাইকে আন্তরিক থাকি ধন্যবাদ জ্ঞাপন করব।